বসু মল্লিক পরিবারের সবাই সুধাকে চোরের অপবাদ দিল। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন তেজ সুধাকে বলে আমি আসছি, আমি ফ্যাক্টরিতে যাব। তারপর তেজ সেখান থেকে চলে যায়। অন্যদিকে জ্যোৎস্না এসে ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি বলেছিলে না ভাইয়ের ঘরে আলমারিতে গজাননে সোনার গয়নাগুলো রাখা আছে, আর ভাই তো চাবিও দিয়ে গেল, কিন্তু আমি গিয়ে দেখি ওখানে কোনো গয়না নেই। তখন তরিতা মনে মনে বলে, দিদি ভাই তুমি ছাদের ঘরে গণেশ পুজো করে আমাকে সবার সামনে ছোট করেছো, এবার আমিও দেখব তোমাকে কি করে জব্দ করতে হয়। এখন তো দাদা ভাইও বাড়িতে নেই, এবার কে বাঁচাবে তোমাকে? অন্যদিকে সুধা চিন্তা করতে থাকে আর বলে, এই দুর্যোগের মধ্যে মিস্টার বসু মল্লিক বাইরে গেলেন। তখনই সুধার কাছে ঠাম্মি আর তরিতা আসে। তখন সুধা বলে, ঠাম্মি আপনি এই সময় এখানে? তখন ঠাম্মি বলে, তোমাকে যে আমি অতগুলো সোনার গয়না আর মুকুট দিয়েছিলাম সেটা কোথায় সুধা? তখন সুধা বলে, কেন ঠাম্মি, ওইটা তো মিস্টার বসু মল্লিকের ঘরের আলমারিতে আছে। দাঁড়ান ঠাম্মি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তখন ঠাম্মি বলে, এই তো চাবি আমার কাছে আছে, কিন্তু আলমারিতে কোনো গয়না নেই, ওই ঘরের কোথাও কোনো গয়না নেই। ওই অত গয়নাগুলো গেল কোথায়? আমি নিজে গিয়ে দেখে এসেছি, গয়নার জায়গা পুরো ফাঁকা। তখন জ্যোৎস্না বলে, ঠাম্মি সুধা মনে হয় সমস্ত গয়না এই ছাদের ঘরে নিয়ে এসেছে, ওকে বলো সমস্ত গয়না যেন বের করে দেয়। তখন সুধা বলে, দিদি বিশ্বাস করো আমি এখানে কোনো গয়না আনিনি। তখন ঠাম্মি বলে, ওইসব গয়নার ওপর আর তোমার কোনো অধিকার নেই, এক্ষুনি তুমি আমাকে সব গয়না ফিরিয়ে দেবে। তখন সুধা বলে, ঠাম্মি বিশ্বাস করো আমি এই ঘরে আসার সময় ওই ঘর থেকে কোনো জিনিসপত্র নিয়ে আসিনি, আমি তো খালি হাতে এসেছি। তখন তরিতা বলে, ঠাম্মি এইভাবে কাজ হবে না, আমি নিজে খুঁজে দেখছি, দাঁড়াও। তখন তরিতা মনে মনে বলে, খুব তোমার ঘর সাজিয়ে পুজো করার শখ না, আমি তোমার ঘরের দেখো এবার কি অবস্থা করি। তারপর তরিতা গয়না খোঁজার নামে সুধার ঘর উলট পালট করতে থাকে। তখন সুধা বলে, তরিতা তুমি এরকম করো না, আমি বলছি তো এখানে কোথাও গয়না নেই। তখন তরিতা বলে, চুপ, একদম চুপ, তুমি কোনো কথা বলবে না, আবার ঘটা করে গজাননের পুজো করা হচ্ছে। তখন জ্যোৎস্না বলে, ঠাম্মি সুধা হয়তো সত্যি কথাই বলছে, গয়না এখানে নেই। তখন তরিতা বলে, গয়না হয়তো চুরি করে কোথাও পাচার করে দিয়েছে, হয়তো বাপের বাড়িতে রেখে এসেছে, আবার মিথ্যে কথা বলে এখানে গজাননের প্রতিষ্ঠা করা হয়েছে, গজানন এখানে থাকবে না, তুমি সরে যাও এখান থেকে। তারপর তরিতা জোর করে গজাননকে তুলতে যায়। তখন সুধা তরিতার হাত মুচকে দেয় আর বলে, তরিতা তুমি আমাকে দুর্বল ভেবো না, আর গজাননকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা তুমি মনেও এনো না। অন্যদিকে তেজ ফ্যাক্টরিতে যায়। তখন ইমন বলে, তুমি এসে গেছো তেজ? দেখো তেজ, আমি নিজের কাঁধের ওপর দায়িত্ব নিয়ে পুরোটা কেমন সাজিয়ে নিয়েছি। আমি জানি তেজ তুমি খুব ক্লান্ত হয়ে আছো, আর ঠামিও এখন তোমার ওপরে খুব রেগে আছে সুধার ব্যাপারটা নিয়ে। সুধা তোমার কাঁধের ওপরে যেইভাবে চেপে বসে আছে, না তুমি পারছো সুধাকে ফেলতে, না পারছো স্ত্রীর মর্যাদা দিতে। তখন তেজ বলে, পুরোটাই তোমার ভুল ধারণা, আমি সব কিছু জেনেই সুধাকে বিয়ে করেছি, আর আমি জানি তুমি আমাদের বিয়েটা ভাঙতে চেয়েছিলে। তখন ইমন বলে, কেন ভাঙতে চাইবো না, আমি তো তোমাকে এখনো ভালোবাসি। 2 বছর আগে যদি ঠাম্মি আমাদেরকে আলাদা করে না দিত, এখন সুধার জায়গাটা আমার হতো। ঠাম্মি কালকে বুঝতে পারবে আমি বরাবরই বসু মল্লিক পরিবারের যোগ্য ছিলাম, আর তারপর ঠাম্মি নিজেই আমাকে তোমার জীবনে এনে দেবে। তখনই সেখানে বিজিত আসে আর বলে, জামাইবাবু রেড অ্যালার্ট জারি হয়েছে, আমার মনে হয় না কালকে এখানে গণেশ পুজো করা সম্ভব হবে। অন্যদিকে সুধা তরিতার হাত চেপে ধরে বলে, তরিতা সেদিন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, সেই দিন আমি তোমাকে কিছু বলিনি বলে তুমি ভেবো না আমি সবসময় মুখ বুজে সব কিছু সহ্য করব। এরপর থেকে এইরকম আচরণ আমার সাথে করার আগে তুমি 10 বার ভাববে। তখন ঠাম্মি বলে, সুধা তুমি বাড়াবাড়ি করো না কিন্তু। তখন সুধা বলে, ঠাম্মি ওই ঘর থেকে আমি একটা জিনিসও আনিনি, আপনি বিশ্বাস করুন এই ঘরটা ধুলো মাখা অবস্থায় ছিল, আমি নিজের হাতে সব কিছু পরিষ্কার করেছি। তখন ঠাম্মি বলে, ওই গয়নাগুলো তো আমি তোমাকেই দিয়েছি, তাই ওই গয়নাগুলো কোথায় গেল তার কৈফিয়ত তো তোমাকেই দিতে হবে। তখন জ্যোৎস্না মনে মনে বলে, এই প্রথমবার সুধাকে আমার বিশ্বাস করতে খুব ইচ্ছা করছে। তারপর ঠাম্মি সুধাকে বলে, আমি তোমাকে ঠিক 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুমি আমাকে ওই গয়নাগুলো খুঁজে বার করে এনে দেবে, আর তুমি যতই যাই করো না কেন আমাকে দুর্বল করার চেষ্টা করো না। তারপর সবাই সেখান থেকে চলে যায়, আর সুধা বসে বসে কাঁদে আর বলে, আমাকে এই বাড়ির সবাই এতটা অবিশ্বাস করে। অন্যদিকে তেজ বিজিতকে বলে, ফ্যাক্টরির সব দরজা জানলা বন্ধ করে দাও, ফ্যাক্টরির ভিতরে যেন জল না ঢুকতে পারে। তখন ইমন বলে, সামনে নদী আছে তেজ, তোমার এখানে থাকা সেফ নয়, তুমি এখান থেকে চলো। তখন তেজ বলে, তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তুমি যাও, আমি যাব না। তখন ইমন বলে, হ্যাঁ আমি চলে যাব, এখানে থেকে আমি আমার লাইফটাকে রিস্কে ফেলতে পারবো না, তোমার থাকার ইচ্ছা হলে তুমি থাকো। এই বলে ইমন চলে যায়। অন্যদিকে সুধা চিন্তা করতে থাকে আর বলে, ওনাকে একটা ফোন করি, উনি ঠিক আছে কিনা দেখি। অন্যদিকে তেজ বলে, এখানকার সিচুয়েশনের ব্যাপারে বাড়িতে একটা খবর দিতে হবে, কিন্তু নেটওয়ার্কও তো নেই, কী করে খবর দেব। অন্যদিকে বসু মল্লিক বাড়ির সবাই তেজকে নিয়ে চিন্তা করতে থাকে। তখন তেজের বাবা বলে, আমাদের ফ্যাক্টরিটা তো গঙ্গার ধারে,
তখন তেজের দাদু বলে এক্ষুনি তেজকে ফোন করে বাড়িতে ফিরে আসতে বলো। তখন ঠাম্মি গজাননের কাছে এসে বলে বাড়ির পুজোতে বাধা পড়লো, আমি চেয়েছিলাম ফ্যাক্টরি পুজোটা যাতে ভালো করে দিতে পারি, কালকে ফ্যাক্টরিতে পুজো আর আজকে এই দুর্যোগ, এসব কি হচ্ছে গজানন? তখন তেজে দাদু বলে এসব অন্যায়ের ফল, যে ভুল তুমি বারবার করছো কানন, তার জন্যই গজানন এরকম করছেন। গজানন যার হাত থেকে পুজো নিয়েছে তাকেই তোমরা অপমান করতে ছাড়লে না। বড়নাথ বৌমা ছাদের ওই ছোট্ট একটা ঘরে আশ্রয় নিয়েছিল, সেই ঘরটাও ছোটনাথ বৌমা গিয়ে তছনছ করে এলো, এখন মেয়েটা থাকবে কোথায়? আমি পাশের ঘর থেকে সব শুনেছি কানন। তখন ঠাম্মি বলে ওই মেয়ে এই বাড়িকে অপবিত্র করেছে, কলঙ্কে দাগ লাগিয়েছে। তখন দাদু বলে পবিত্র অপবিত্র বিচার করার তুমি আমি কে কানন? আর বড়নাথ বৌমা যদি অপবিত্র হতো গজানন ওর হাত থেকে কিছুতেই পুজো নিত না। অন্যদিকে সুধা বলে কি বললে, বাইরে ঘূর্ণিঝড় যাচ্ছে আর উনি তো এখন বাড়িতে নেই, ফ্যাক্টরিতে আছে। তখন কাকাই বলে আমরা তো তেজকে অনেকবার ফোন করে পাইনি। তখন সুধা বলে আমিও ফোন করেছি কিন্তু ওনাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তখন সমুদ্র বলে আসলে ফ্যাক্টরিটা তো নদীর ধারে, ওই জন্য মনে হয় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তখন সুধা বলে আমাকে যেতে হবে, আমি এইভাবে ঘরে চুপ করে বসে থাকতে পারবো না। তারপর সুধা খবর শোনে আর খবরে বলে যে ঝড়ের গতিবেগ বাড়ছে আর বেশ কিছু এলাকায় নদীর পাড়ে ভাঙনও দেখা দিয়েছে। তখন সুধা মনে মনে বলে এখন সবাই ঠাকুর দালানে ব্যস্ত, এই সুযোগে আমাকে বেরোতে হবে, যে করেই হোক ওনার কাছে আমাকে পৌঁছাতেই হবে। তারপর সুধা পিছনে দরজা দিয়ে বেরোতে যাবে, তখন তরিতা চলে আসে আর বলে দিদিভাই তুমি চোরের মতন কোথায় পালাচ্ছ? বাপের বাড়ি যাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে তুমি যাও, তোমার এই চলে যাওয়ার কথাটা আমি কাউকে বলবো না, শুধু এই ছাতাটা রেখে যাও, এই ছাতাটা তো এখানকার। তারপর তরিতা সুধার হাত থেকে ছাতাটা নিয়ে নেয় আর সুধা এমনি এমনিই বেরিয়ে যায়। তখন তরিতা মনে মনে বলে তোমাকে এমন ভয় দেখিয়েছে যে তুমি আজকেরই পালালে, কিন্তু এই দুর্যোগের মধ্যে তোমার বাঁচার আশা আর নেই, তুমি এবার শেষ। অন্যদিকে তেজ ঠাম্মিকে ফোন করে বলে ঠাম্মি এখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আমি আজকে এখান থেকে বেরোতে পারবো না, আর তুমি চিন্তা করো না, গণেশ পুজোতে তোমার তেজ থাকতে কোনো বাধা পড়বে না। তারপর তেজ দেখে ফ্যাক্টরির ভিতরে জল ঢুকতে শুরু করে দিয়েছে। তখন বিজেত এসে বলে জামাইবাবু পুরো ফ্যাক্টরির ভিতরে জল ঢুকে গেছে। অন্যদিকে সুধা বৃষ্টির মধ্যে ভিজে তেজের কাছে ছুটে ছুটে যেতে থাকে। আর এদিকে জ্যোৎস্না বলে ঠাম্মি ভাই তো আজকে ফ্যাক্টরিতে থাকবে, ওখানে থাকাটা কি নিরাপদ হবে? তখন ঠাম্মি বলে গজানন আছে, তেজ দাদু ভাইয়ের কিচ্ছু হবে না। অন্যদিকে সুধা রাস্তার মধ্যে সবার কাছে লিফট চাইতে থাকে, কিন্তু সুধাকে কেউ লিফট দেয় না। তখন ইমন সেখান থেকে গাড়ি করে যায়। তখন ইমনের ড্রাইভার বলে ম্যাডাম সামনে একজন দাঁড়িয়ে আছে, ওনাকে কি লিফট দিয়ে দেব? তখন ইমন বলে খবরদার না, একদম না, সোজা চালিয়ে যাও।